যাদের ফ্রিজ নেই তারাই কিন্তু এই ফ্রিজের মর্মটা বুঝতে পারে। আর যাদের বাড়িতে ফ্রিজ আছে ওরা কিন্তু ফ্রিজ ছাড়া কিভাবে যে চলে, মানুষের সবজি শাকসবজি এগুলো রাখার, সেটা কিন্তু ওরা বুঝবে না। সেটা আমি খুব ভালোভাবেই বুঝি। এইগুলো সজনেগুলো আমি যেগুলো কৌটোতে ভরছি গ্রাম থেকে দিয়ে গিয়েছে। অনেকটি সজনে ছিল, তার জন্য আমি ভাবলাম কি কেটে আর রেখে দিব ফ্রিজে। তবে আমাদের তো ফ্রিজ নেই, আমার যা ওদের আছে তো ওদেরকে দিয়ে পাঠিয়ে দিব। তো দেখা যায় যে ওদের ফ্রিজে জায়গা থাকতেও আমাকে বলে যে জায়গা নেই। তবুও কিন্তু ওদের মুখ চোখ ভারী দেখেও আমি দিয়ে পাঠালাম, একটু ভালো থাকবে তার জন্য। না হলে ফ্রিজে যদি না রাখা যায় তাহলে দেখা যাবে যে সজনেগুলো কিন্তু খারাপ হয়ে গিয়েছে আর খাবার যোগ্যতা থাকবে না, তার জন্য দিয়ে পাঠিয়ে দিয়েছি। ধর একটা, ধর একটা, ধর একটা। চকলেট আছে মধ্যে। মোবাইল একটা ভাত খাবো তো এটাতে গেম খেলবো। আচ্ছা, আমাদের লাইফটা এমনই একটা লাইফ, যেটা লাইফে আপনি যদি মন লাগে কাজ করেন বা নিজেকে সব কোনো কাজে আপনি যদি স্ট্রং হতে চান, তবে আপনাকে একটাই কাজ ছেড়ে দিতে হবে, সেটা হচ্ছে লেজি ফিল করা। আর একটা অভ্যাস করে নিতে হবে, সেটা হচ্ছে মন লাগিয়ে কাজ করা। আমি একটু লেজি ফিল করার জন্য আমি দুধটা বলক করেছি, তো সবগুলো দুধ কিন্তু ফেটে গিয়েছে আর ছানা তৈরি হয়ে গিয়েছে। ভাবছিলাম কি এটার মিষ্টি তৈরি করে নেব, আর ওইদিকে আমি ঝামেলাতে যাইনি। আমি এরকমই ছানাটা ছেঁকে আমার মেয়ে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। ছানাটা কিন্তু অনেক সফট ছিল। লাউ কাটছিলা তুমি নেওয়ার জন্য, তোমার আপাদের দিয়ে দাও, ওরা খেয়ে নিয়েছে। তোমারটা আছে, এবার তুমি খাও। হ্যাঁ খাও, ওইভাবে না শোনা, এটা আইসক্রিম না, এটা চকলেটটাকে বাইর করে খেতে হবে, এগুলো বাইর করে খেতে হবে। ধরো লাও লাও, নিয়ে নাও না, ও আগে আমার সোনাকে। হ্যাঁ হ্যাঁ খাবা, হ্যাঁ এদিকে দেখো তো কাল যে খাবা। আচ্ছা হ্যাঁ খাবা, ওগুলো খাবা। হ্যাঁ বাইর করে দিব, হ্যাঁ আমি বাইর করে দিচ্ছি এখনই। ওর আপা এগুলো চকলেটগুলো নিয়ে এসে খাচ্ছিল, তো ওদেরকে আমি দিলাম। নিয়ে এসেছিলো, আবার মোনা বলছিল কি আমি নিব, তো আমি বড় মেয়েটার কাছে নিয়ে দুজনকে আমি একটা একটা করে ধরিয়েছিলাম। তখন কিন্তু আমার ছেলেটাও নেওয়ার জন্য কাঁদছিল। আবার ভাবলাম কি একটা আমি কিনবো না, তাতে আমার ছোট বাচ্চাটার মনে দুঃখ যাবে যে আমি পেলাম না, ব্রেনে একটা আঘাত যাবে। তার জন্য আমি আবার তাড়াতাড়ি করে ওদেরকে আমি নিয়ে এসে দিলাম। যোগ্যতা হিসাবে যেটুকু পারা দরকার বাচ্চাদের জন্য কিন্তু করা উচিত। আর যদি যোগ্যতা যদি থেকেও যদি বাচ্চাদের মনে দুঃখ দেওয়া যায়, এটা কিন্তু অনেকটাই কিন্তু খারাপ কাজ। গ্রাম্য এলাকাগুলোতে সকাল করে সপ্তাহে 4 থেকে 5 দিন মাছ বিক্রি করতে আসে। তো আজকেও সকালে এসেছিল, তো সাবিনাবু বলল কি মাছ আমি নিব। তো আমি বললাম কি আমি জানি না, যদি তুমি খাও তবে তুমি নাও, আর যদি না খাও তাহলে নিও না। কেন আমি বলেছিলাম যে কালকে কিন্তু এখানে মুসলমানই ছিল, তো সেখানে আমি কিন্তু ভোজ খেয়েছি। আর জানি তো একটু মাছ মাংস খেলে আজ কিন্তু খাওয়ার ইচ্ছা করে না, তার জন্য আমি বলেছিলাম। তো ও বলছিল কি না নিয়ে নিচ্ছি, সজনে আর বড়ি তারপরে আলু এগুলো দিয়ে রান্না করে নিবা, ওটা তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য বলছিলাম কি ঠিক আছে নিয়ে চলে আসো। তো নিয়ে এসেছিলো 500 গ্রাম মাছ নিয়েছিল। কারণ এখানে কিন্তু গ্রাম্য এলাকাতে কিন্তু বেশিরভাগ বাড়িতেই 100%-এর মধ্যে 80% বাড়িতেই কিন্তু ফ্রিজ নেই, এবং ফ্রিজে রেখে খায়ও না। কেউ হয়তো ফ্রিজের খাবার রুচি হয় না, কেউ হয়তো টেস্ট লাগে না, কেউ আবার নিজের একটা খারাপ ফিল হয় মনের মধ্যে যে ছি মানে ছি যাকে বলে সেটা কিন্তু ফিল হয়, তার জন্য খাই না গ্রাম্য এলাকাতে। তো আমরা কিন্তু এরকমই টাটকা টাটকা নিই আর টাটকা টাটকা খাই, আর টাটকার কিন্তু টেস্টটা অনেকটাই থাকে, এটা কিন্তু সত্যি কথা। তো মাছটাকে আমি কিন্তু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, অল্প লবণ অল্প হলুদ দিয়ে, আর আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছকে কড়াইয়ে দেওয়া হয়ে গিয়েছে, আর আমি এবার ভাবছি যে আমি পাশের চুলাতে ভাতটাও চাপিয়ে দেব। আর এখন যেটা ছোট্ট করে দিয়েছি এগুলো কিন্তু ছোট ছোট মাছের ছোট্ট একটু ডিম ছিল, তো সেটাই দিয়েছি। এখন আমি চালটা নিয়ে নিচ্ছি, চালটা আমি ধুয়ে আর পাশের চুলাতে চাপিয়ে দেব। আমি কিন্তু আজকে আমি পাতিলে চালটা নিয়ে নিচ্ছি, আর আজকে না আমি বেশিরভাগ পাতিলে আমি চাল নিয়ে নিই, আর পাতিল থেকে আমি ভালোভাবে ধুয়ে নিই আর একবারে ওখান থেকে চাপিয়ে দিই।
যেহেতু আমি ট্যাপের জলে রান্না করছি, তো আমি জলটাকে কিন্তু আগে গরম করি না, এইভাবে আমি চাপিয়ে দিই। এইভাবে কিন্তু ভাতগুলো ধপধপে হয় আর খেতেও ভালো লাগে, আবার ভাতটা কিন্তু আলসেও যায় না। মাছটাকে ভেজে আমি তুলে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটাতে আমি মাছ ভাজা যেটা তেলটা ছিল সেটাতে আমি ভেজে নিচ্ছি। বড়িটাকে আমি ভেজে নিব লাল লাল করে। তো গাইস, বড়িটা ভাজা হয়ে গিয়েছে। ভাজার পরে দেখা যাচ্ছিল যে তেলটা কিন্তু অল্প, তার জন্য আমি কিছুটা তেল দিয়েছি। এখানে আমি যেগুলো মশলা দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা এবং কাঁচা লঙ্কাও দিয়েছিলাম 2টি, এবং দিয়েছি জিরে এবং দিয়েছি গোলমরিচ। এগুলো কিন্তু আমি শিলবাটায় খুব ভালোভাবে পিষে নিয়েছি বা বেটে নিয়েছি, যেটাই বলেন না কেন। আর আমি যে বাটিটাতে আমি মশলা রেখেছিলাম সেই বাটি থেকে একটু আমি ধুয়ে দিয়ে দিলাম, যে মশলাটা একদিকে পুড়বেও না, তেমনইভাবে কিন্তু মশলাটা আবার বেকারও চলে যাবে না, নষ্ট হয়ে যাবে না, ওয়েস্ট চলে যাবে না, যেটাই বলেন সেটাই। মশলাটাকে দেওয়ার পরে আর আমি একটু শুধু নাড়াচাড়া করেছি। আমি মশলাটা কিন্তু একদম আমি রান্না করিনি বা কষাইনি, আগে ভাজিনি মশলাটাকে দিয়ে জাস্ট বাটিটা আমি ধুয়ে দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করেছি, তারপরে আমি দিয়ে দিয়েছি, মানে নাড়াচাড়া করতে যতক্ষণ লাগে মশলাটা, তারপরে দিয়ে দিয়েছি আলুটা কিন্তু কেটে আমি ছিলে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। দেওয়ার পরে মিক্স করার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি তরকারি হিসেবে হলুদ গুঁড়ো। এবার তরকারিটা কিন্তু ভালোভাবে মিক্স করে এবার কিন্তু তরকারিটা কষানোর পালা। তো আমি ভালোভাবে তরকারিটাকে প্রথমে কষিয়ে নিব। তরকারিটা কষানোর সময় কিন্তু কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। যখন দেখবেন যে বেশি আঁচে তরকারিটা তলা দিয়ে ধরে নিচ্ছে, তখন কিন্তু ফ্লেমটা কমিয়ে দিতে হবে। আর যখন দেখবেন যে মশলাটা নিচে লাগতে লেগেছে, অল্প জল দিয়ে আবার কষাবেন। আপনি যদি মশলাকে পুরোপুরিভাবে যদি কড়াইয়ে লাগিয়ে দেন, তবে তরকারির টেস্ট যেটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায় আর কিন্তু টেস্টে লাগে না। মশলাটা কষানোর ফান্ডাতেই কিন্তু থাকে টেস্ট লুকিয়ে, সেটা কিন্তু সবাই জানতে পারে না, তার জন্যই দেখা যায় যে তরকারি কিন্তু টেস্ট হয় না। তো যখন আলুটা কষানো হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি ঝোল, যতটুকু করব ততটুকু আমি জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা দেওয়ার পরে আর জলটাতে কিন্তু গরম হতে দেব বা ডবকাতে দেব বা বলক হতে দিব, যেটাই আপনারা বুঝতে পারেন সেটা আমি 3 ধরনের বলে বুঝিয়েছি। তো গাইস দেখুন, জলটাতে কিন্তু চলে এসেছে বলক, আর আমি কিন্তু ঢাকা দিয়ে বলক তুলেছি, কারণ ঢাকা দিলে তাড়াতাড়ি কিন্তু রান্নাও হয় আর তেমনইভাবে কিন্তু জলটাও বলক হয়ে যায়। তেমনইভাবে কিন্তু যে আপনি তরকারি রান্না করবেন সেটা কিন্তু সিদ্ধও তাড়াতাড়ি হয়। জলটাতে বলক আসার পরে যে আমি সজনে দিয়ে রান্না করতে চেয়েছি, তো সজনাটা কিন্তু আমি ছিলে ধুয়ে ভালোভাবে রেখেছিলাম। জলটা বলক হওয়ার পরে আমি যেটুকু সজনে দিব সেটুকু আমি সজনে দিয়ে দিলাম। এবার আমি যে বড়িটাকে ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিয়ে দিচ্ছি। এগুলো বড়ি কিন্তু খেতে ভালো লাগে, এগুলো কলাই ডালের বড়ি আছে, এগুলো কিন্তু খেতে অনেকটাই টেস্ট লাগে। যে কোনো তরকারিতে, মাছের তরকারিতে বা যে কোনো তরকারিতে এটা দেন না কেন, স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় এই বড়িতে। সজনে বড়ি দেওয়ার পরে আমি প্রায় 90% আমি সিদ্ধ করে নিয়েছি আলু এবং সজনে এবং বড়ি। সিদ্ধ 90% হওয়ার পরে আমি যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছটা আমি কয়েক মিনিট রান্না করব, যাতে মাছের যে টেস্ট সেটা কিন্তু ঝোলে বেরিয়ে আসে এবং বড়িতে, সজনেতে, আলুতেও কিন্তু টেস্টটা চলে যায়। ততক্ষণ পর্যন্তই আমি রান্না করব, ওই 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট, এর থেকে আমি আর বেশি রান্না করব না। 1 থেকে 2 মিনিট আমি তরকারিটাকে রান্না করে নিয়েছি আর গ্যাসটাকেও আমি কিন্তু অফ করে দিলাম, মানে চুলাটাকে অফ করে দিয়েছি। এখন যেটা দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু 2 গুণ স্বাদটা বেড়ে যায়। জিরেকে একটু টেলে নিলে আর গুঁড়ো করে নিলে সেটাই কিন্তু হয়ে যায় ভাজা জিরে গুঁড়ো। গাইস, এবার ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পরে আর আমি ঝোলে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরকম উপর থেকে আলতোভাবে মিক্স করে নিচ্ছি এবং খুন্তিটা মধ্যের দিকে নিয়ে গিয়ে ঝোলের মধ্যে দিকে নিয়ে এরকম করে যদি একটু হিলানো যায়, তবে সবগুলোর দিকেই ছড়িয়ে যাবে ভাজা জিরে গুঁড়ো যেটা আছে। ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু ঢেকে দিতে হবে, এতে কিন্তু অনেকটাই সেন্টে আবার আলুগুলোতে থাকবে, ওটা কিন্তু টেস্ট বেড়ে যায়। তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু খাওয়ার ভিডিও করে নিই। খাওয়া দাওয়ার পরে এগুলো কিন্তু আমি চুলা তৈরি করেছিলাম কিছুদিন আগে, তো ওরা এখন বলছে কি আম্মু আমি ভাত রান্না করব, তো ওদের উপরে কিন্তু আমার অনেক রাগ হচ্ছিল। এটা নিবে, ওকে দিয়ে দাও। না আমি দিব না। এটা বেশি সুন্দর, দেখি দেখি, এটাতে জল পড়ে গিয়েছিল একটু। এটা বেশি সুন্দর, এটা বেশি সুন্দর। না আমি নিব না। আল্লাহ তাআলার কাছে আপনাদের পরিবারের সুস্থতা কামনা করে আমি এখান থেকে ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।